রহমানির সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত কাপালকুলা সিটি কর্পোরেশন পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গত অনলাইন ক্লাসে আমি জীববিজ্ঞান ক্লাসে তোমাদের অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল ডিএনএ, আরএনএ রাসায়নিক গঠন সম্পর্কে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় বংশগতির অতি ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা বিজ্ঞানীরা ডিএনএর অতি ক্ষুদ্র অংশ, যেটাকে জিন বা আখ্যায়িত করছে, সেই সম্পর্কে জানবো এবং ডিএনএর অনুলিপন, ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হয়, এবং আরো যদি আমাদের সময় বাঁচে তাহলে আমরা মেন্ডেলের পরীক্ষাটাও আলোচনা করব। এখন আসো জিন কি। প্রথমে আসো জিনের সংজ্ঞা। জিনের সংজ্ঞা: জীবের বংশগতি ধারক বাহক ডিএনএ, তারই অতি ক্ষুদ্র অংশ জিন। তাহলে জীবের সব দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য। তাহলে কি বললাম? জীবের জীবের দৃশ্যমান, জীবের দৃশ্য বা অদৃশ্য। বা অদৃশ্য কেন বলেছি? জীবের দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য। লক্ষণ বা বৈশিষ্ট্য আমরা যা চোখে দেখি, চুলের রং, প্রকৃতি, চামড়ার গঠন, সবকিছু আমরা চোখে দেখছি। বাবার মতো মেয়ে, বাবার মতো ছেলে, হ্যাঁ, কিন্তু আমরা তাদের মধ্যে আচরণগত বৈশিষ্ট্য তো আমরা চোখে দেখব না, যতক্ষণ পর্যন্ত তার আচরণটা প্রকাশ না হয়। তাহলে সে আচরণটাও কিন্তু ধারক হচ্ছে ডিএনএ, এবং সেটার ধারক জিন। তাহলে জীবের দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ, সেটা দৃশ্য হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য, লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণকারী হচ্ছে জিন। এককের নাম একক। আমরা যেমন জীবদেহের গঠন ও কাজের একক আমরা সেল বলি, কোষ বলি। তাহলে এখানে জীবের দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। এখন এই জিনের অবস্থানটা কোথায়? এই জিনের অবস্থান হচ্ছে লোকাসে। লোকাসেই ডিএনএ, লোকাসে জিনের অবস্থান। তাহলে একটি বৈশিষ্ট্যের জন্য, কোন একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন দায়ী থাকতে পারে। যেমন আমরা চোখে দেখি, আমরা যে চোখে দেখি এই অংশে জিনগুলো কি করে? একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে অনেকগুলা জিন আবার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার অনেক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এটাই হচ্ছে জিনের বৈশিষ্ট্য। এখন আসো এই জিন থেকে, এই জিনের মধ্যে একটি জিনে যদি তোমার ধরো 150টি নাইট্রোজেন বেস থাকে, আমি সংখ্যা বলছি। মেইন নাইট্রোজেন বেস কয়টা? আমরা জানি যে মেইন নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারের অনুক্রম হচ্ছে 4টা: এডিনিন, গুয়ানিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে এই 4টা প্রকরণ যদি 150টা থাকে ধরা যাক, তাহলে কি হবে? এটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রকরণ হবে 4 টু দি পাওয়ার 150। এতটি প্রকরণ থাকতে পারে। এর মধ্যে একটি বা কয়েকটি ডিএনএ সূত্রকে জিন বলে চিহ্নিত করা যায়। কিন্তু সেখানে প্রকরণগুলো যদি এলোমেলো থাকে তাহলে সেটা কখনো অর্থ বহন করবে না। তাহলে প্রকরণগুলা এমন ভাবে থাকবে যেগুলা অর্থ বহন করে। যেমন ধরো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এভাবে কিন্তু
অনেক লম্বা জিন, সেখানের মধ্যে কোড এটা মিলে একটা কোড হতে পারে, এটা মিলে একটা কোড হতে পারে। তাহলে অর্থহীন কোড হতে পারে না। অর্থহীন কোড কোনো জিনের কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে প্রকরণ নাইট্রোজেনের প্রকরণগুলা সুনির্দিষ্ট নিয়ম অনুসারে কিন্তু সাজানো থাকবে। এটাকে বিজ্ঞানীরা জেনেটিক ম্যাপ বলে। জেনেটিক ম্যাপ, আমাদের দেহের জেনেটিক ম্যাপ কিন্তু বিজ্ঞানীরা বের করে ফেলেছে ইতিমধ্যে। তার ফলে কি কোন বৈশিষ্ট্যের জন্য কোন জিনটা দায়ী সেটাকে যদি মেরামত করতে পারে, আমাদের শরীরে কোনো একটা রোগ নিয়ন্ত্রণ করার জন্য, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে জিনটার অবস্থানচ্যুতির জন্য, যে জিনটার ডিফল্টের জন্য ডায়াবেটিস হয় মানুষের, তাহলে সেই জিনটাকে যদি মেরামত করতে পারে, জেনেটিক কোডটা যদি জানা থাকে, তাহলে মেরামত করতে পারে, তাহলে কিন্তু মানুষের রোগ নিয়ন্ত্রণ সম্ভব, যেটাকে জিন থেরাপি বলা হয়। তাহলে আমি এটা বললাম জেনেটিক কোড। তাহলে নাইট্রোজেন বেসগুলো একটা নিয়ম অনুসারে অর্থ বহন করে জিনের মধ্যে সাজানো থাকে। তাহলে এখানে আসো, এই ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হয়। আমরা এখন আসবো ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হয়। তার আগে আমরা ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করব, কারণ ডিএনএ থেকে প্রোটিন কিভাবে সৃষ্টি হয় সেটা জানার আগে ডিএনএ কিভাবে অনুলিপন হয়, ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে দুইটা ডিএনএ হবে সেটা আমরা একটু জেনে নিই। যদিও তোমাদের ডিএনএ অনুলিপনটা পরে দিয়েছে, তারপরও ডিএনএ অনুলিপনটা আমরা আগে জেনে নিব। এখন আসো ডিএনএ অনুলিপনটা কি। এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয়। ছবিতে তোমরা কি দেখছো? ছবিতে আমি একটি ডিএনএ হেলিক্স ছবি এঁকেছি। ডিএনএ হেলিক্সের একটা অংশ 3 প্রাইম, যেটা লাস্টের অংশটা হচ্ছে 5 প্রাইম। আরেকটা ডিএনএ প্রথমে 5 প্রাইম থেকে শুরু হয়ে সেটা 3 প্রাইম। এখন আসো, এই ডিএনএ হেলিক্সটা এই অংশে ভেঙে গিয়ে এই একটা সূত্রের সাথে, এই 5 প্রাইম অংশের সাথে কিন্তু আরেকটা সূত্র এই জায়গায় গঠিত হয়েছে, যেখানে তোমার হাইড্রোজেন বন্ডগুলা ভেঙে গিয়ে এই যে এডেনিনের সাথে সাইটোসিন, গুয়ানিনের সাথে এডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন যে বন্ড সৃষ্টি করেছে, এই বন্ডগুলো কিন্তু এক জায়গায় খুলে গেছে। খুলে গিয়ে এই ডিএনএ একটা সূত্রের সাথে আরেকটা ডিএনএ, এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে আরেকটা সূত্র যেটা গঠিত হবে সেটা হবে থায়ামিন। এভাবে হাইড্রোজেন মাঝখানে কিন্তু হাইড্রোজেন বন্ড ছিল, হাইড্রোজেন বন্ডটা ভেঙে খুলে এই অ্যাডেনিন অংশে এই সাইডের তোমার ক্ষারক অনুক্রমের সাথে পরিপূরক আরেকটা ক্ষারক অনুক্রম যুক্ত হয়ে আরেকটা টেমপ্লেট সৃষ্টি হয়েছে, যার ফলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয়েছে। এ পদ্ধতিতে হাইড্রোজেন ভেঙে গিয়ে, বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইডগুলো, এখানে দেখো ভাসমান নিউক্লিওটাইডগুলো, এই যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে তোমার পরস্পরের পরিপূরক হিসেবে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে দুইটা আরেকটি কমপ্লিমেন্টারি নতুন সূত্র সৃষ্টি হয়। তাহলে ডিএনএ দুটি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র কিন্তু রয়ে যায়। এখানে একটি পুরাতন সূত্র রয়ে গেছে, যে 3 প্রাইমটা কিন্তু রয়ে গেছে, তার সাথে টেমপ্লেট অনুসারে আরেকটি 5 প্রাইম সূত্র, আবার এইটা ডিএনএ সাথে এই হেলিক্সের সাথে আরেকটি টেমপ্লেট সূত্র গঠিত হয়েছে। তাহলে আমরা দেখলাম ডিএনএ অনুলিপন। তাহলে এটাকে কি বলে? ডিএনএ অনুলিপন। অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে আরেকটা ডিএনএ সৃষ্টি হয়েছে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়েছে, তাহলে এটাকে বলা হয় ডিএনএ অনুলিপন। এই ডিএনএ অনুলিপন আমরা দেখব ডিএনএ থেকে যখন প্রোটিন সৃষ্টি হয় তখন আমরা এই ডিএনএ অনুলিপনটা দেখব। ডিএনএ থেকে এখন আসো কিভাবে প্রোটিন সৃষ্টি হয়। ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হয়, আমরা যে একটি জীব ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় হয়,
একদম পরিপূর্ণ সেটা উদ্ভিদ কিংবা প্রাণী হচ্ছে, তাহলে সেটা কিভাবে হচ্ছে? সেটা তোমার এভাবে প্রোটিন তৈরি না হলে আমরা এত বড় হতে পারতাম না। তাহলে প্রোটিন তৈরি করার জন্য কোন প্রসেসিংটা প্রয়োজন সেটা আমরা এখন ব্যাখ্যা করব। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। আমরা এখানে একটা ছবির মাধ্যমে এই জিনিসটা ব্যাখ্যা করি। প্রথমে আসো, এই যে আমরা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা ডিএনএ, এখান থেকে আরএনএ সৃষ্টি হবে, এটা ডিএনএ খণ্ড, এখানে অনুলিপনের মাধ্যমে, একটু আগে আমরা যেটা অনুলিপনের কথা বলেছি, রেপ্লিকেশন যেটাকে বলে, এখানে একটা কি হবে, এমআরএনএ তৈরি হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম আরএনএ 3 রকমের, তার মধ্যে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, এটা হচ্ছে তোমার টিআরএনএ, টিআরএনএ এটা হচ্ছে তোমার আরআরএনএ, রাইবোজোমাল আরআরএনএ। আমরা এটা গত ক্লাসে বলেছিলাম। এই তিনটা কি হবে, অর্থকরণের মাধ্যমে, এটাকে কি বলে, অর্থকরণ, যাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন বলি, অর্থকরণের মাধ্যমে কি তৈরি হবে, প্রোটিন সৃষ্টি হবে। অর্থকরণ কি, অর্থকরণ করবে, কি অর্থকরণ করবে, কি ট্রান্সলেট করবে? ওই যে একটু আগে বলেছিলাম জেনেটিক কোড, জেনেটিক কোড কি হতে পারে, ইউসিসি হতে পারে, এইউ হতে পারে, হ্যাঁ, অবশ্যই অর্থবোধক। আমি তো এগুলো অর্থহীন লিখেছি, আসলে তো অর্থবোধক। অর্থবোধক, অর্থবোধক ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। যে প্রোটিনটা, এটার নাম কি, প্রোটিন এনজাইম বা প্রোটিন তৈরি করবে। তাহলে ডিএনএ থেকে কিভাবে, ডিএনএ থেকে কিভাবে কি সৃষ্টি হয়, ডিএনএ থেকে কিভাবে প্রোটিনের সৃষ্টি হয়? তাহলে ডিএনএ থেকে প্রথমে আরএনএ, ডিএনএ থেকে, এটা হচ্ছে ডিএনএ খণ্ড, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে অর্থকরণের মাধ্যমে প্রথমে অনুলিপন, এই অংশটা হচ্ছে অনুলিপন, অনুলিপনের পর এমআরএনএ, এমআরএনএ থেকে অর্থকরণের মাধ্যমে প্রোটিন সৃষ্টি হয়। তাহলে ডিএনএ থেকে প্রোটিন কিভাবে সৃষ্টি হয় আমরা দেখলাম। তাহলে জীবের, বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। তাহলে একই জিনে এরপর আসো, একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। এটা পরবর্তীতে বিজ্ঞানী মেন্ডেল যেটা প্রকাশ করেছিলেন সেটা আমরা দেখব। বিজ্ঞানী মেন্ডেল কে ছিলেন? বিজ্ঞানী মেন্ডেল কিন্তু একজন পাদ্রী ছিলেন। তিনি শখের বসে এই গবেষণাটা করতে গিয়ে পরবর্তীতে একটি বড় ধরনের মাইলস্টোন করে ফেলেছিলেন। তিনি গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি কি করেছিলেন, আসো আমরা দেখি। গ্রেগর জোহান মেন্ডেল 1866 সালে গ্রেগর জোহান মেন্ডেল এই পরীক্ষাটি করেছিলেন। তিনি কি করেছিলেন, দু ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মটরশুঁটি গাছের মধ্যে একটা ছিল লম্বা আর একটা ছিল খাটো। তিনি কি করেছিলেন, মেন্ডেল একটি লম্বা ও খাটো মটর গাছ নিয়ে কৃত্রিম উপায়ে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করে এদের প্রজনন ঘটান। আসো আমরা এই ছবিটা একটু দেখি। বিজ্ঞানী মেন্ডেল কি করেছিলেন, তোমরা দেখো। বিজ্ঞানী মেন্ডেল প্রথমে
দুই ধরনের মটরশুঁটি গাছ, একটা হচ্ছে লম্বা যেটাকে আমরা ক্যাপিটাল টিটি, এবং এটা খাটো স্মল টিটি। এই দুইটি মটরশুঁটি গাছের মধ্যে প্রজনন ঘটিয়ে সেখানে গ্যামেট পাওয়া গেছে। লম্বা বৈশিষ্ট্যের মটরশুঁটি থেকে ক্যাপিটাল টিটি এবং খাটো গাছের মটরশুঁটি থেকে স্মল টিটি, তাদের মধ্যে প্রজনন ঘটিয়ে কি পাওয়া গেল দেখো, টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দুটাতেই কিন্তু ক্যাপিটাল টি আছে। আবার দেখো এই দুইটির মধ্যে আবার এই ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা, তার ফলে কি হয়েছে, এটাও লম্বা। যেহেতু এখানে লম্বা ক্রাইটেরিয়াটা কি আছে, ডমিনেন্ট আছে, প্রকট আছে, এবং স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা সেটা কিন্তু ডমিনেন্ট নাই, এবং সেই জন্য এটা হচ্ছে লম্বা, এইটাও কিন্তু লম্বা। তাহলে F1 জেনারেশনে লম্বা পাওয়া গেল দুইটাই। এবং দেখো F2 জেনারেশনে দেখো তাদের মধ্যে আবার সেলফ তোমার টেস্টের মাধ্যমে এখানে কি পাওয়া গেল, তিনটি লম্বা। এখানে যে বৈশিষ্ট্যটি প্রকট, যে জিনোটাইপের মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি রয়েছে সেটা কিন্তু সবগুলাই লম্বা, এবং যেখানে প্রকট বৈশিষ্ট্য টিটি নাই সেখানে কিন্তু কি আছে, স্মল টিটি। স্মল টিটি মানে এটা কি, খাটো। তাহলে মেন্ডেলের পরীক্ষায় কি পাওয়া গেল, মেন্ডেলের পরীক্ষা পাওয়া গেল যে F1 জেনারেশনে লম্বা, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর মধ্যে যখন প্রজনন ঘটানো গেল তখন পাওয়া গেল লম্বা ইস টু লম্বা, অর্থাৎ কি 1:1 অনুপাত। এবং F2 জেনারেশনে পাওয়া গেল তিনটি লম্বা, তিনটি লম্বা অনুপাত একটি খাটো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 3:1, 3:1। এই ফেনোটাইপ মানে হচ্ছে যেটা প্রকাশ করা হচ্ছে, জিনোটাইপ হচ্ছে তোমার এই টিটি স্মল টিটি, এগুলোকে আমরা জিনোটাইপ বলবো। আর ফেনোটাইপের বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য আমরা দেখতেছি লম্বা এবং খাটো। এখানে জিনোটাইপ যাই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি এটা লম্বা, ক্যাপিটাল টিটির কারণেও লম্বা, আবার একটা টি যেখানে আছে প্রকট বৈশিষ্ট্য সেটাও লম্বা, এখানে একটা প্রকট বৈশিষ্ট্য টি আছে সেটাও লম্বা। দেখা যাচ্ছে যে এই টি এর কারণে তিনটা কিন্তু লম্বা এবং আর একটা হয়েছে খাটো। তাহলে মেন্ডেলের এই পরীক্ষায় আমরা কি পেলাম, মেন্ডেলের এই পরীক্ষায় আমরা দেখলাম যে এই তথ্য যদি উদ্ভিদ এবং প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত প্রজনন ঘটিয়ে কি করা যায়, বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর সৃষ্টি করা যায়। এদের মধ্যে তুমি যেটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, যেটা চাচ্ছি আমরা, যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বেছে নিয়ে সুপ্রজননের মাধ্যমে আমরা কি করতে পারি, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করতে পারি। পরবর্তীতে এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে কি পড়লাম, আজকে আমরা জিন যে বংশগতির ধারক বাহক, এবং স্পেসিফিক্যালি একটা জিন কতগুলো, অনেকগুলা কোডের সমষ্টি, অনুক্রমের সমষ্টি, এরপর ডিএনএ এর অনুলিপন, এরপর ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হয়, এবং সর্বশেষ মেন্ডেলের পরীক্ষায় আমরা কিভাবে তোমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন মেন্ডেলের পরীক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা যায় সে সম্পর্কে জানলাম। এই পরীক্ষা বর্তমানে উন্নত জাতের শস্য উৎপাদনে এটি প্রয়োগ করা হয়। আশা করি তোমরা সবাই ক্লাসে মনোযোগী ছিলে। তোমাদের একটা চিন্তামূলক প্রশ্ন দিই, যে একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে পাত্রা প্রকাশ করতে পারে, ব্যাখ্যা করো। প্রোটিন কিভাবে সৃষ্টি হয়? তাহলে তোমরা বাড়ির কাজ লিখো। একই জিনের
বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু তোমরা চিন্তা করবে। তোমাদের তো সবই পড়তে হবে সৃজনশীল প্রশ্নের জন্য। আশা করি আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।